গুম নিয়ে যে দুই একটি মামলায় এর আগে হয়েছিল, আগের আমলেও, যেমন মাইকেল চাকমার ব্যাপারে হয়েছে, সঞ্জিদার ভাইয়ের ব্যাপারে একটা মামলা হয়েছে, সেগুলোতে শেষ পর্যন্ত আমরা কোনো আসলে অবশ্যই কোনো প্রতিকার পাই নাই, কিন্তু চেষ্টা তো হয়েছে। এরকম হাতে গোনা কয়েকটি মামলা আছে যেগুলো আমরা বলতে পারি অ্যাকচুয়ালি মানবাধিকার বিষয়ক, যে জীবনের অধিকার লঙ্ঘন করার ব্যাপারে, ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন করার ব্যাপারে, সেগুলো নিয়ে দ্রুত বিচার হোক। এবং এই প্রেক্ষিতে আমি একটু লিটন ভাইয়ের সাথে কথাটা একটু অ্যাড করতে চাচ্ছি। উনি যে কথাটা বারবার বলছিলেন যে আমরা এখানে যারা আছি মানবাধিকার কর্মী, কারো কারো কোনো কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, সেটা সম্ভব, কিন্তু আমি যখন মানবাধিকার বিষয় দেখব সেটা কিন্তু আমি আমার রাজনৈতিক পরিচয় দিয়ে দেখতে পারবো না। তাই কি পারবো? মানে আমি কি মনে করতে পারবো না যে সে আমার শত্রু রাজনৈতিক অঙ্গনে, সেই জন্য তার কোনো অধিকার নেই? ঠিক উল্টো বিষয় আমাদের ভাবতে হবে, তাই না? এবং যেটা আমরা, যে কথাগুলো আমরা এখন শুনলাম এবং আগের অধিবেশনেও শুনলাম, যে যেই কালচারটা, যে সংস্কৃতির মধ্যে আমরা বাংলাদেশে বাস করি, যে আমার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে আমি সাথে সাথে অপরাধী বানিয়ে ফেলি। সে কিন্তু অপরাধী নাও হতে পারে আইনে, আসলে সে বাজে লোক হতে পারে, আমার রাজনৈতিক শত্রু হতে পারে, সে অনেক কিছু করতে পারে যেগুলো হয়তো নৈতিকভাবে আপনি গ্রহণ করতে পারবেন না, কিন্তু সব ক্ষেত্রে সে যে কোনো ফৌজদারি অপরাধ করেছে সেটা নাও হতে পারে। কিন্তু আমরা কি করি আমাদের সিস্টেমে, আমাদের সংস্কৃতিতে, যেই মুহূর্তে আমি ক্ষমতা পাই, এবং তার মানে না যে আমি সরকার গঠন করেছি, আমি যদি সংসদে বসি তাও আমার অনেক ক্ষমতা আছে, আমি কোনো ইউনিভার্সিটির কোনো ছাত্র ইউনিয়নে যদি থাকি সেখানে আমার অনেক ক্ষমতা আছে, কোনো পেশাজীবী সংগঠনের দায়িত্ব যদি থাকি সেখানে আমার ক্ষমতা থাকে। সেই বা আপনারা ছাত্ররা আপনারা এখানে একটা সোসাইটি করেছেন, সংগঠন করেছেন, সেই সংগঠনেরও কিন্তু আপনার ক্ষমতা আছে, কারণ আপনার কারণে এখানে 10টা 12টা মিডিয়া চলে আসছে, আপনাদের কথাগুলো সকলের কাছে প্রচার হবে। সো আপনাদেরও তো একটা দায়িত্ব যে আপনারা সেরকম কোনো কিছু এখানে প্রচার করবেন না যে হ্যাঁ আমার রাজনৈতিক প্রতিপক্ষ যে, তাকে নিয়ে যা ইচ্ছে তাই করা হোক, আমার কিছু যায় আসে না। তো আমরা এই মুহূর্তে বাংলাদেশে আপনারা যে চিত্র আমাদেরকে দেখালেন, বাক স্বাধীনতা, সভা সমাবেশ করার স্বাধীনতা, এটা কার আছে কার নাই এই মুহূর্তে? আমরা এখানে কথা বলতে পারছি। 3 বছর আগে যখন লিটন ভাইয়ের আমি এখানে ছিলাম একই স্টেজে জাজের সাথে, তখন এখানে অনেকে আছেন কথা বলতে পারতেন না, আমরা অনেক মেপে মেপে কথা বলেছি। কিন্তু এখন যারা সংগঠনও করতে পারে না, আওয়ামী লীগ, তারা তো কথা বলতে পারবে না। তাদের এখানে এসে কেউ যদি ঝুঁকে নিজের পরিচয় দিয়ে বলে আওয়ামী লীগ, যে কেউ হয়তো ধরিয়ে দিতে পারবে এটা বলার জন্য। তো এইটা কি বাংলাদেশ? এটা কেন চান? মানে হোয়াট ইজ দ্য লজিক অফ দ্যাট? যে ব্যান করবেন, বলবেন কেউ অধিকার কারো থাকবে না নিজের মতাদর্শ প্রকাশ করার। প্রত্যেক আওয়ামী লীগ কি খুন করেছে? কি বলে মনে করেন আপনারা? যদি মনে করেন হ্যাঁ বলেন সবাই, তাই কেউ কি মনে করেন যে প্রত্যেক আওয়ামী লীগের কর্মী খুন করেছে? প্রত্যেক আওয়ামী লীগের কর্মী কি বোমা ফেলেছে বাংলাদেশের মাটিতে? তাহলে কোন যুক্তিতে তাদেরকে এখন সন্ত্রাসী হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে? এই মুহূর্তে ব্যানিংটা দরকার আছে, কারণ যে ধরনের ভয়াবহ হত্যাকাণ্ড আমরা দেখলাম 2024-এ, সেটার কোনো ধরনের বিচার আমরা এখন, অল্প কিছু বিচার আমরা পেয়েছি, বেশিরভাগ ক্ষেত্রে কেউ কোনো ধরনের বিচার দেখেনি। আর 15 বছর ধরে আমরা যা দেখেছি সেটার অধিকাংশ ক্ষেত্রে আমরা কোনো বিচার দেখিনি। তো যেহেতু আমরা বিচার দেখিনি, আমরা সবাইকে এখন অপরাধী বানিয়ে সবাইকে একটা কোণঠাসা অবস্থায় ফেলে দিব। সো এখানে আমাদের আলোচনাটা শুধু আসলে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে আমার মনে হচ্ছে আমাদের কথাগুলো আসলে সীমিত রাখা সম্ভব না। আপনাদের দেখতে হবে, আমাদেরও দেখতে হবে কোন আইনকে ব্যবহার করা হচ্ছে কিভাবে, এবং মত দমন করার জন্য, বাক স্বাধীনতা দমন করার জন্য, সমাবেশ করার অধিকার দমন করার জন্য, আর শেষ পর্যন্ত যে ধরনের বাংলাদেশ দেখতে চান যেখানে সবাই তার মতামত প্রকাশ করতে পারবে, সেই বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা হচ্ছে এই ধরনের আইনগুলোর প্রচলন থাকার জন্য, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। এবং এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু এটা নিয়ে আমরা একদম চুপসে যাব, বলবোই না যেটা নিয়ে কোনো সমস্যা, এটা আমার কাছে মনে হচ্ছে খুবই ডিস্টার্বিং। যেমন